হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করছিলাম। আজকে এর বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে শান্তিনিকেতন বা বিশ্বভারতী প্রসঙ্গে সংক্ষেপে টিকা লেখো। এটা 7 নম্বরের জন্য আসে। আবার রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে আশ্রমিক শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো এবং বিশ্বভারতী বা শান্তিনিকেতন স্তরে পঠন পাঠন উল্লেখ করো। এই সব মিলিয়ে আবার একটি 16 নম্বরের প্রশ্ন এসে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা চিন্তাকে প্রয়োগ করার জন্য 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ প্রাচীন ভারতীয় আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়ে এই বিদ্যালয় স্থাপন করেছিলেন। তিনি শান্তিনিকেতনের ছাত্রদের ব্রহ্মচর্য পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শিক্ষার জন্য ব্রহ্মচর্যের প্রয়োজন। তিনি গুরু ও শিষ্যের সম্পর্কের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। এখানে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন শিক্ষার্থীর মধ্যে শ্রদ্ধার সম্পর্ক না থাকলে আর যাই হোক শিক্ষার আদান প্রদান সম্ভব নয়। 1921 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে বিশ্বভারতী প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি নিজে বলেছিলেন যে তিনি শান্তিনিকেতন বিদ্যালয় স্থাপন করে শিক্ষার্থীদের নিয়ে এসেছিলেন বিশ্ব প্রকৃতির উদার ক্ষেত্রে তাদের মুক্তি দেবেন বলে। ক্রমশ তিনি মানুষের মধ্যে ভীষণ ব্যবধান দেখে সেই ব্যবধান দূর করে সকলের মধ্যে মিল করে তাদের মুক্তির কথা ভেবেছেন। এক্ষেত্রে তিনি বিশ্বভারতীতে প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতির সমন্বয় ঘটিয়েছেন। শান্তিনিকেতন বা বিশ্বভারতী প্রসঙ্গে যদি 2 নম্বর বা 7 নম্বরের সাধারণ প্রশ্ন আসে তাহলে এই অবধি লিখলেও হয়ে যাবে। নেক্সট হচ্ছে 1922 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা রবীন্দ্রনাথ শিক্ষা ভাবনার চূড়ান্ত রূপ। তিনি মনে করতেন নিজেকে বিশ্ব মানবতার সঙ্গে একীভূত করাই হলো শিক্ষার লক্ষ্য। এটিকে বাস্তবায়িত করার লক্ষ্যে রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। তিনি তার শিক্ষার মিলন নামক প্রবন্ধে বলেছিলেন যে প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষার সমন্বয়ে গড়ে উঠবে বিশ্বভারতী। পশ্চিমের বিজ্ঞান শিক্ষার পূর্বে আধ্যাত্মিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা বিশ্বভারতীতে পূর্ব আর পশ্চিমের মিলন ঘটাবে। সেই অনুযায়ী বিশ্বভারতীতে জ্ঞানের বিভিন্ন দিকের চর্চার ব্যবস্থা আছে। শিশুদের জন্য নার্সারি বিদ্যালয় থেকে আন্তর্জাতিক স্তরের নানা বিষয়ে পঠন পাঠনের সুযোগ আছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য হলো শিশু ভবন হলো নার্সারি স্তরের শিক্ষালয়, পাঠ্যভবন হলো মাধ্যমিক বিদ্যালয়, শিক্ষা ভবন উচ্চ মাধ্যমিক শিক্ষালয়, বিদ্যাভবন স্নাতক ও স্নাতকোত্তর মহাবিদ্যালয়, সর্বোচ্চ শিক্ষা কেন্দ্র, বিনয় ভবন হচ্ছে শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়, কলা ভবন শিল্প ও চারুকলার মহাবিদ্যালয়, সঙ্গীত ভবন সঙ্গীত ও নৃত্য মহাবিদ্যালয়, শ্রীনিকেতন হলো পল্লী উন্নয়নমূলক প্রতিষ্ঠান, পুরুষ ও মহিলাদের নানা অর্থকারী শিল্প শিক্ষাদানের ব্যবস্থা এখানে আছে। নেক্সট হচ্ছে শিক্ষাশস্ত্র হলো কৃষির উন্নতি সমবায় পদ্ধতিতে গ্রামের লোকেদের শিক্ষিত করার কুটির শিল্প পুনরুজ্জীবন ইত্যাদি এখানে হয়। শিল্প সদন এখানে দরিদ্র ছাত্রদের জীবিকা উপার্জনের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে, যেমন তাঁত বোনা, গালার কাজ, বেতের কাজ, কাঠের কাজ, কৃষি ও গোপালন ইত্যাদি। নেক্সট হচ্ছে চীনা ভবন, চীন ও তিব্বতী ইত্যাদি ভাষা শেখানো হয় এখানে, এবং হিন্দি পঠন পাঠনের জন্য রয়েছে হিন্দি ভবন। এরপরে হচ্ছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আশ্রমিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লিখুন। রবীন্দ্রনাথ শিক্ষার্থীদের স্বাধীনতায় আস্থাশীল ছিলেন, তাই তিনি শান্তিনিকেতনের শিক্ষার্থীদের নিজেদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন প্রকারের খেলাধুলা এবং স্বাধীনভাবে বিভিন্ন কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন। 2. রবীন্দ্রনাথ শিক্ষার্থীদের প্রকৃতির কোলে শিক্ষাদানের কথা বলেছেন। তিনি মনে করতেন শ্রেণীকক্ষের 4 দেওয়ালের মধ্যে শিক্ষার্থীদের আবদ্ধ রেখে কখনোই শিক্ষা দেওয়া সম্ভব নয়। শান্তিনিকেতনে তাই খোলা আকাশের নিচে গাছের তলায় পঠন পাঠনের ব্যবস্থা আছে।
3 হচ্ছে এখানে শিক্ষার্থীদের বিভিন্ন সহপাঠক্রমিক কাজ ও সৃজনমূলক কাজে অংশগ্রহণের সুযোগ আছে। নানা ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা পারস্পরিক মেলামেশা করে, যার ফলে তাদের মধ্যে পরিপূর্ণ বিকাশ সম্ভব হয়। 4 হচ্ছে রবীন্দ্রনাথ শিক্ষার্থীদের নির্দিষ্ট সময় তালিকার মধ্যে বেঁধে রাখতে চাননি। তিনি বলেছেন সময় তালিকা হবে শিক্ষার্থীদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী। 5 হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এখানে মধুর। শিক্ষার্থীদের স্বাধীনভাবে শিক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ আছে। শিক্ষক তার পাশে বন্ধুর মতো থেকে তাকে সাহায্য করে। 6 জাতি, ধর্ম, বর্ণ, আর্থিক বৈষম্য অর্থাৎ কোনো প্রকারের পার্থক্য এখানে করা হয় না। সকল ধর্ম জাতির ছেলে মেয়েরা একসঙ্গে পড়াশোনা করে এবং একসঙ্গে খাওয়া দাওয়া ও খেলাধুলা করে। 7 হচ্ছে ভারতীয় কৃষ্টি ও আধ্যাত্মিকতার উপর রবীন্দ্রনাথ অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করতেন। শৈশবকাল থেকে শিশুরা যাতে ভারতের কৃষ্টি ও আধ্যাত্মিকতার সঙ্গে পরিচিত হয়ে নিজের প্রতি গর্ব অনুভব করে, নিজের সংস্কৃতি ও কৃষ্টির প্রতি গর্ব অনুভব করে, সেই চেষ্টা তিনি করেছেন। শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থার মধ্যে তা প্রতিফলিত হয়। 8 হচ্ছে শান্তিনিকেতনে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান প্রচলিত আছে। যথার্থ শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ মাতৃভাষার মাধ্যমে হওয়া উচিত, একথা রবীন্দ্রনাথ মনে প্রাণে বিশ্বাস করতেন। তাই তিনি শান্তিনিকেতনের শিক্ষার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করেন মাতৃভাষাকে। 9 হচ্ছে শান্তিনিকেতনের নানা রকমের কুটির শিল্প, তাঁত শিল্প, কাঠের কাজ, মাটির কাজ, চামড়ার কাজ, কৃষিকাজ, উদ্যান পরিচর্যা ইত্যাদি শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। 10 হচ্ছে সমাজসেবা ও পল্লী উন্নয়নমূলক কাজ শান্তিনিকেতনের অন্যতম বৈশিষ্ট্য। সমাজসেবার মধ্যে দিয়ে একদিকে যেমন পল্লী উন্নয়নের শিক্ষার্থীরা অংশগ্রহণ করার সুযোগ পায়, অন্যদিকে তেমনই সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। এই দুটি কাজই প্রতিটি মানুষের গুরুত্বপূর্ণ ধর্ম, তার অনুশীলন শান্তিনিকেতনের আবশ্যিক কর্ম। এই ছিল শান্তিনিকেতন প্রসঙ্গে আমাদের বেশ কিছুটা প্রশ্ন, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে 7 অথবা 16 এসে থাকে। নেক্সট হচ্ছে শিক্ষক প্রসঙ্গে রবীন্দ্রনাথের ধারণা উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 7 নম্বরে এসে থাকে, আবার 16 নম্বরের ওই শান্তিনিকেতন প্রসঙ্গে পাঠ প্রশ্ন হিসেবে দিতে পারে। রবীন্দ্রনাথের শিক্ষার ধারা প্রবন্ধে শিক্ষক সম্পর্কে বিশদে আলোচনা করেছেন। তিনি মনে করতেন শিক্ষক শিক্ষার্থীর সহায়ক হবে। তপোবন শিক্ষা ব্যবস্থার দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত ছিলেন। শিক্ষককে গুরু বলে আখ্যা দিয়েছিলেন। তার আশ্রমের রূপ ও বিকাশ প্রবন্ধে বলেছেন, গুরুর অন্তরের ছেলে মানুষই যদি একেবারে শুকিয়ে যায়, তাহলে তিনি ছেলেদের ভার নেবার অযোগ্য হন। অর্থাৎ রবীন্দ্রনাথের মত অনুসারে যে শিক্ষক হবেন তার মধ্যেও শিশুসুলভ মনোভাব থাকতে হবে, তবেই তিনি বাচ্চাদের বুঝতে পারবেন। রবীন্দ্রনাথের মত অনুযায়ী শিক্ষকের শিক্ষাদান শুধুমাত্র কর্তব্যবোধ থেকে বা ব্যবসায়িক কার্য থেকে উৎসাহিত হওয়া উচিত নয়। শিক্ষকের দান হচ্ছে যুক্তির দান। জাত শিক্ষক সবসময় আনন্দের সঙ্গে অন্তরের ভালোবাসায় যা পেয়েছেন তাই তিনি অকৃপণভাবে দান করবেন। শিক্ষার্থীদের জীবনকে শিক্ষার আলোয় ভরিয়ে তুলবেন। শিক্ষক শিক্ষার্থীর বন্ধু ও পথ প্রদর্শক সহায়ক হয়ে উঠবেন এবং শিক্ষক ও ছাত্রের মধ্যে আত্মীয়তার বন্ধন গড়ে উঠবে। নেক্সট হচ্ছে শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ তার উদার চিন্তাভাবনা এবং সৃজনশীল প্রতিভার মধ্যে দিয়ে এক নতুন শিক্ষার আলোর সন্ধান দেন, যা তার বিশ্বভারতী শান্তিনিকেতন ব্যবস্থার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। শিক্ষার ক্ষেত্রে তার অবদান প্রসঙ্গে বলতে গেলে তা অনেক স্বল্প পর্যায়ে আলোচনা করা সম্ভব নয়, কিন্তু যে বিষয়গুলি উল্লেখ করা প্রয়োজন তা হলো, এক হচ্ছে আধ্যাত্মিকতার প্রতি গভীর উপলব্ধি। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার মূল উদ্দেশ্য শিক্ষার প্রতিটি দিক, যেমন লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শৃঙ্খলা, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক প্রভৃতি সর্বক্ষেত্রে আধ্যাত্মিকতার স্পর্শ ছিল। প্রকৃতপক্ষে তিনি বিজ্ঞানভিত্তিক শিক্ষা মনস্তত্ত্বকে ভিত্তি করে তিনি পাঠ্যক্রম শিক্ষা পদ্ধতি প্রভৃতি সম্পর্কে আলোচনা করেছেন এবং বিশ্বভারতীতে তার প্রয়োগ করেছেন। তিনি সেখানে আধ্যাত্মিকতা থেকে উৎস চিহ্নিত করেছিলেন এবং আধ্যাত্মিকতা ও বিজ্ঞান এই দুটিকে তিনি পরস্পরের বিরোধী মনে
করেননি। উভয়ের সমন্বয় সাধন করাই তার চিন্তার মূল লক্ষ্য। সেই কারণে পাঠ্যক্রমে মানবিক ও নান্দনিক বিষয়ের সঙ্গে বিজ্ঞানের বিষয়গুলিকে তিনি গুরুত্ব দিয়েছেন। প্রকৃতির ছায়ায়, গাছপালা, উন্মুক্ত আকাশের নিচে পাঠদানের বিজ্ঞানভিত্তিক মনস্তাত্ত্বিক নীতিগুলি অনুসরণ করে তিনি শিক্ষা ব্যবস্থা প্রস্তুত করেছেন। শৃঙ্খলার ক্ষেত্রেও চাপিয়ে দেওয়া শৃঙ্খলার পরিবর্তে ঈশ্বরের সৃষ্টি বিশ্ব প্রকৃতিতে যে কঠোর শৃঙ্খলা বজায় আছে তার উপলব্ধির মধ্যে দিয়ে শিক্ষার্থী শৃঙ্খলার প্রয়োজনীয়তা অনুভব করবে এবং তার আচরণ হবে ভালো মন্দের নিরিখে। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের ক্ষেত্রে তিনি প্রাচীন ভারতবর্ষের গুরুকুল ব্যবস্থার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, যেখানে ঈশ্বরের বন্দনা দিয়ে দিনের শুরু হয় এবং মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শিক্ষার্থী নিদ্রা যায়। নেক্সট হচ্ছে, রবীন্দ্রনাথের ব্যক্তির বিকাশের মধ্যে শিক্ষার্থীর সীমাবদ্ধতা রাখেনি। সামাজিক বিকাশ তথা সমাজ চেতনার বিকাশের প্রতিও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। শিক্ষার্থীদের পল্লী মঙ্গলের জন্য কাজের কথা তিনি বলেছেন। এই উদ্দেশ্যে তিনি বিশ্বভারতীতে শ্রীনিকেতন বিভাগ চালু করেন। নেক্সট হচ্ছে, ইউনেস্কোর আন্তর্জাতিক শিক্ষা আন্দোলনে যে ভূমিকা গ্রহণ করেছে কবিগুরু সে কথা বহু পূর্বেই বলেছেন এবং বিশ্বভারতীতে তার প্রয়োগ ঘটিয়েছেন। তিনি বিভিন্ন ভবন প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন দেশ থেকে শিক্ষক শিক্ষার্থীদের তিনি বিশ্বভারতীতে আহ্বান করেছেন। প্রত্যাশা ছিল এই শিক্ষার মধ্যে দিয়ে তার স্বপ্নের বিশ্ব মানব সৃষ্টি হবে। 4 হচ্ছে, শিক্ষার মাধ্যম হিসেবে তিনি মাতৃভাষার ব্যবহারের কথা বলেছেন। শিক্ষা মনস্তত্ত্বের প্রতি তার গভীর জ্ঞানের পরিচয় দিয়েছেন। 5 হচ্ছে, শিক্ষার সঙ্গে যে বৃত্তির নিগুড় সম্পর্ক আছে, ব্যক্তি, মানুষ এবং সমাজের প্রত্যাশিত যে ব্যক্তিকে স্বনির্ভর করে তোলে, সমাজের উন্নয়ন করে, কবিগুরু তার সম্মুখভাব উপলব্ধি করে বাংলার কুটির শিল্পের পুনরুদ্ধারের জন্য বিশ্বভারতীতে শিল্প সদন প্রতিষ্ঠা করেন। এইভাবে ব্যক্তি ও সমাজের বিকাশের বিভিন্ন দিকে শিক্ষার ভূমিকার কথা উল্লেখ করেছেন এবং তার প্রয়োগের ব্যবস্থা করে রবীন্দ্রনাথ শিক্ষাকে এমন উন্নত স্তরে নিয়ে গেছেন যে এই একবিংশ শতাব্দীতে তার প্রাসঙ্গিকতা স্বীকার করতে বাধ্য। তিনি উপলব্ধি করেছিলেন যে কৃত্রিম এবং যান্ত্রিক শিক্ষা কখনোই মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে না। তিনি পাশ্চাত্য শিক্ষার দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন, তাই তিনি ভারতীয় শিক্ষায় পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও বিশ্ব শান্তির ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ছিল আমাদের আজকের রবীন্দ্রনাথ প্রসঙ্গে বেশ কিছু প্রশ্ন। নেক্সট দিন আমরা বিদ্যাসাগরের সংস্কার নিয়ে আলোচনা করব।